নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই অন্ধকারের আওয়াজ চ্যানেলে। আমাদের আজকের নিবেদন তারানাথ তান্ত্রিকের গল্প চৌধুরী পাড়ার বিপদ। আপনাদের সকলের কাছে অনুরোধ, গল্পটি সম্পূর্ণ শুনুন এবং কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানান। তাহলে চলুন শুরু করা যাক তারানাথ তান্ত্রিকের গল্প চৌধুরী পাড়ার বিপদ। সময়টা এখন বিকেল হলেও আকাশের বুকে যে পরিমাণ মেঘের ঘন ঘটা রয়েছে, আর ঠিক সেই কারণেই পরিবেশের মধ্যে থেকে এতটাই আলোর মাত্রা কমে গিয়েছে যে রীতিমতো এখন মনে হচ্ছে সন্ধে কিংবা রাত্রি। সমুদ্রে গভীর নিম্নচাপের জেরে আজ বিগত 3 দিন যাবৎ ভারী থেকে মাঝারি পরিমাণে একটানা বৃষ্টি হয়েই চলেছে। মাঝে মধ্যে স্বল্প কিছুটা সময়ের জন্য বৃষ্টি থামলেও আবার সামান্য সময় অপেক্ষা করেই ঝমঝম করে বৃষ্টি আরম্ভ হচ্ছে। দুপুরের মধ্যাহ্নভোজন সারতেই দেখলাম ছাতা মাথায় দিয়ে কিশোরী এসে হাজির হলো আমার গৃহে। তার একটাই দাবি, চলো সময় থাকতে থাকতে একটিবার মন্টলেন থেকে ঘুরে আসা যায়। কিশোরীর এই প্রস্তাবে আমি আর খুব একটা বেশি আপত্তি করলাম না, কারণ আমরা উভয়েই জানি যে ঠাকুরমশাইয়ের গৃহে গেলে তিনি আমাদের কোনো না কোনো এক তার পূর্ববর্তী অতীত জীবনের অভিজ্ঞতার কথা বলে শোনাবেন। সুতরাং খুব ভালোভাবে আমাদের অবসন্ন সময় কেটে যাবে। আজ রবিবার, ছুটির দিন, তাই সকাল থেকে বাড়িতে বসেই ছিলাম। দুপুরে কিশোরীর মুখ থেকে এইরূপ প্রস্তাব পেয়ে দুই বন্ধু মিলে দুখানি ছাতা মাথায় দিয়ে জল জমা রাস্তার বুকে ছপ ছপ শব্দ তুলে হাঁটতে আরম্ভ করলাম মঠলেনের উদ্দেশ্যে। এমন দুর্যোগের সময় কেউই বাড়ির বাইরে বের হয়নি। স্বাভাবিকভাবেই রাস্তাঘাট তাই একেবারে ফাঁকা। পাঁচমাথার মোড়ের ছোট্ট গুমটি মতন দোকানটার সামনে দাঁড়িয়ে 20 পয়সা দিয়ে এক প্যাকেট পাশিংশ সিগারেট কিনে নিলাম। এই সিগারেট ঠাকুরমশাইয়ের অত্যন্ত পছন্দের। সিগারেট কিনে পুনরায় ফের নতুন উদ্যমে হাঁটতে শুরু করলাম আমরা। কিশোরী আমার দিকে তাকিয়ে বলল, চলো চলো ভাই, এবারে পা চালিয়ে চলো দেখি। আকাশের বুকে যে পরিমাণ মেঘ করেছে তাতে মনে হচ্ছে হয়তো আবারও কিছু সময়ের মধ্যেই ঝমঝম করে বৃষ্টি আরম্ভ হবে। বৃষ্টি নামার পূর্বেই ঠাকুরমশাইয়ের বাড়িতে পৌঁছে যেতে পারলে বেশ ভালো হবে। আহ কিশোরী, তুমি এত অধৈর্য হয়ে পড়ছো কেন? তাড়াতাড়ি তো যাচ্ছি। এবার কি এই জল কাদার মধ্যে দৌড়তে আরম্ভ করবো নাকি? তোমার কথা শুনে ছোটাছুটি করতে গিয়ে রাস্তার মধ্যে পড়ে হাত পা ভেঙে বসে থাকি আর কি। জল নামলে কি বা করা যাবে? আমাদের সাথে তো ছাতা আছে। তাছাড়াও কোনো ছাউনির নিচে দাঁড়াবো, তারপর বৃষ্টি থামলে না হয় আবার হাঁটতে আরম্ভ করব। আচ্ছা বেশ, ঠিক আছে, তবে তাই চলো। আমার ধমকানিতে কিশোরী এবার কাচুমাচু মুখে আমার দিকে তাকিয়ে খানিকটা নিচু গলায় কথাগুলো বলল। তারপর আমরা দুজন মিলে পুনরায় হাঁটতে শুরু করলাম। প্রত্যেকবার আমরা ঠাকুরমশাইয়ের বাড়ি যাওয়ার আগে তার অত্যন্ত পছন্দের সিগারেট একটি করে পাশিংশ প্যাকেট নিয়ে যাই, কিন্তু তিনি আমাদের কাছ থেকে সিগারেট নিতে কিঞ্চিত হলেও আপত্তি করেন। ঠাকুরমশাই, ঠাকুরমশাই, বলি ও ঠাকুরমশাই, গৃহে আছেন নাকি? দয়া করে একটিবার দরজাখানা খুলুন। আমি কিশোরী, আমরা এসেছি। আমি এবং কিশোরী হাঁটতে হাঁটতে যখন মটলেনে ঠাকুরমশাইয়ের বাড়ির সদর দরজার সামনে গিয়ে উপস্থিত হলাম, তখন দরজা ভেতর থেকে বন্ধ করা আছে। সদরের দরজায় বেশ জোরালোভাবে টোকা মেরে কথাগুলো বলল কিশোরী। কিশোরীর কথা শুনে প্রত্যেকবারের ন্যায় এবারেও ঠাকুরমশাইয়ের কন্যা ছোট্ট চারি ঘরের বাইরে বেরিয়ে এসে দরজাখানা খুলে দিল। বাইরে তখন 2-1 ফোঁটা বৃষ্টি আরম্ভ হয়েছে। দরজা খোলা মাত্রই আমরা দেখলাম চারি বৃষ্টির হাত থেকে মাথা বাঁচাতেই গামছা মাথায় দিয়ে দাঁড়িয়ে আছে। আমাদের দিকে তৎক্ষণাৎ ছোট্ট মেয়েটার মুখে প্রাণবন্ত অকৃত্রিম হাসির জোয়ার দেখা দিল। সে হাসতে হাসতে বলল, আসুন কাকাবাবু, তাড়াতাড়ি ভেতরে ঢুকে আসুন। এক্ষুনি ঝমঝম করে বৃষ্টি আরম্ভ হবে। আকাশ জুড়ে যা মেঘ করেছে তাতে একবার বৃষ্টি আরম্ভ হলে আর তা এখন কিছুতেই থামবে না। চারির কথা শুনে আমি এবং কিশোরী আমরা দুজন সদরের দরজা পেরিয়ে ঘরের অভ্যন্তরে প্রবেশ করা মাত্রই চারি পুনরায় সদরের দরজায় আগল তুলে দিল। উঠোনের একপাশে জুতো জোড়া খুলে ভিজে 2 ছাতা নামিয়ে রেখে আমরা উঠে এলাম দাওয়ার ওপর। কিশোরী চারির উদ্দেশ্যে জিজ্ঞাসা করল, তা
তা কি ব্যাপার চারিমা, আসার পর থেকে কোথাও ঠাকুরমশাইকে দেখতে পাচ্ছি না? অন্যবার তো তিনি আমাদের গলার আওয়াজ পাওয়া মাত্রই আমাদের সঙ্গে হাসি মজা ঠাট্টায় অত্যন্ত ব্যস্ত হয়ে পড়েন। কই, এখনও অবধি সেরকম কিছুই তো হলো না। তিনি কি বাড়িতে নেই নাকি? কিশোরীর এই প্রশ্নে চারি জবাবে বলল, না না কাকাবাবু, বাবা মশাই বাড়িতেই আছেন। তিনি কলকের ভেতর কি যেন একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে একখানা বহু প্রাচীন পুঁথি পঠন করছেন। আপনারা তক্তাপোষের ওপর বসে অপেক্ষা করুন, তিনি তার সময় মতো চলে আসবেন। আর আমি বরং আপনাদের জন্য একটু গরম চা আর মুড়ি মাখা করে নিয়ে আসি। এই কথা বলে আর এক মুহূর্ত সেই স্থানে দাঁড়িয়ে না থেকে চারি চলে গেল সোজা রান্নাঘরের পানে। এতক্ষণ ধরে প্রকৃতি যেন বহু কষ্টে বৃষ্টিপাত আটকে রেখেছিল, এবার শুরু হলো রীতিমতো বাঁধ ভাঙা বর্ষণ। বড় বড় জলের ফোঁটা নেমে আসতে লাগলো ঊর্ধ্ব গগন হতে ধরালের পানে। আমি এবং কিশোরী আমরা দুজন মিলে তক্তপোষের ওপর এসে বসলাম। অপলক দৃষ্টিতে মুগ্ধ নয়নে তাকিয়ে রইলাম বাইরের প্রকৃতির দিকে। চারপাশ নিমেষের মধ্যেই পুরোপুরি ঝাপসা অন্ধকারাচ্ছন্ন হয়ে উঠল। তার সাথে তালে তাল মিলিয়ে বইতে আরম্ভ করল সনসনে কনকনে বাতাস। সেই ঠান্ডা বাতাসের স্পর্শে আমাদের গায়ের লোমকূপ খাড়া হয়ে উঠল। আমি এবং কিশোরী আমরা দুজন মিলে একটু গা ঘেঁষাঘেঁষি করে বসলাম। এই নিন কাকাবাবু, আপনাদের জন্য গরম গরম চা আর সাথে মুড়ি মাখা। মাত্র স্বল্প কিছুটা সময়ের মধ্যেই চটজলদি চারি আমাদের সামনে এসে উপস্থিত হলো। তক্তপোষের ওপর ফাঁকা অংশে সে নামিয়ে রাখল আমার এবং কিশোরী আমাদের দুজনের জন্য 2 পেয়ালা চা আর একটা বড় পাত্র করে অঙ্কুরিত ভিজে ছোলা, সরু সরু করে কুচানো মেঠো শশা, নির্ভেজাল ঝাঁঝালো সর্ষের তেল, সামান্য লবণ আর কিছুটা ধনেপাতা দিয়ে ভালো করে মাখা মুড়ি। মুড়ির পাত্রের দিকে তাকিয়ে কিশোরীর 2 চোখ উজ্জ্বল হয়ে উঠল। আমি 1 পেয়ালা চা নিজে নিয়ে একটা বাড়িয়ে দিলাম তার দিকে। সে চায়ের পেয়ালায় সামান্য ফু দিয়ে 1 থাবল মুড়ি মুখে ভরল। চারি আবার চলে গেল রান্নাঘরের ভিতর তার অসমাপ্ত হাতের বাদবাকি কাজ সমাপ্ত করতে। আমি এবং কিশোরী আমরা নিজেদের মধ্যে টুকিটাকি কথা বলতে লাগলাম নানা ধরনের বিষয় নিয়ে, আর চায়ের সাথে মুড়ি মাখা খেতে আরম্ভ করলাম তৃপ্তি ভরে। আরে কিশোরী বিভূতি যে, তোমরা অনেকক্ষণ আগে এসেছো সে কথা আমি বেশ বুঝতে পেরেছি, কিন্তু এমন একখানি পুঁথি খুলে বসেছিলাম যে সে পুঁথি পঠন শেষ না হওয়া পর্যন্ত কিছুতেই উঠে আসতে পারছিলাম না। তা বলো, তোমাদের খবর কি? সব কিছু কুশল মঙ্গল তো? আমি এবং কিশোরী যখন নিজেদের মধ্যে গল্প গুজবে ব্যস্ত ছিলাম, হঠাৎ করেই তখন আমাদের পেছন দিক থেকে ঠাকুরমশাইয়ের বজ্র কঠিন কণ্ঠস্বর ভেসে আসা মাত্রই চৌকিতে ঘাড় ঘুরিয়ে আমরা দেখলাম ঠাকুরমশাই এসে দাঁড়িয়েছেন আমাদের সন্নিকটে। চারপাশ জুড়ে ততক্ষণে দারুণ অন্ধকার নেমে এসেছে। একটা ছোট্ট টিমটিমে লণ্ঠন চারি নামিয়ে রেখে গেছে তক্তপোষের থেকে কয়েক হাত তফাতে। তার সেই ক্ষুদ্র আগুনের স্বল্প মৃদু সোনালি আলোর ছটা সমগ্র জায়গাটাকে পুরোপুরিভাবে আলোকিত করে তুলতে না পারলেও আবছা আলো অন্ধকারের এক রহস্যময় পরিবেশের সৃষ্টি করেছে। কিশোরী ঠাকুরমশাইয়ের প্রশ্নের উত্তরে দ্রুততার সাথে বলল, আগে হ্যাঁ ঠাকুরমশাই, আপনার আশীর্বাদে এবং পরমেশ্বরের কৃপায় আমরা বেশ ভালোই আছি। তা আপনি কেমন রয়েছেন? হ্যাঁ, ভালো মন্দ মিলিয়ে মিশিয়ে আমিও বেশ আছি। ঠাকুরমশাই, আপনি দাঁড়িয়ে রইলেন কেন? এসে বসুন তক্তপোষের ওপর। কিশোরীর কথা শুনে ঠাকুরমশাই এবার সৌজন্যমূলক মৃদু হাসি হেসে তক্তপোষের ওপর এসে আমাদের ঠিক মুখোমুখি বসলেন। আমি আসার পথে 20 পয়সার বিনিময়ে কিনে আনা পাশিংশু সিগারেটের প্যাকেটটা বের করে সেটা বাড়িয়ে দিলাম। আজ আর মুখে বিন্দুমাত্র আপত্তি না করে সেই প্যাকেট নিয়ে খাপ খুলে একটি সিগারেট বের করে তাতে আগুন ধরিয়ে তিনি টান দিতে লাগলেন মনের সুখে। এমনিতেই বেশ অনেকটা সময় হলো আমরা ঠাকুরমশাইয়ের গৃহে এসেছি, অথচ ঠাকুরমশাই কক্ষের ভেতরে পুঁথি পঠন করার জন্য কোনোরূপ গল্প শোনাননি। তাই কিশোরী এবার ভারী অস্থির হয়ে উঠল।
আর সময় নষ্ট করা উচিত কাজ হবে না ভেবে সে বলল, ঠাকুরমশাই, এবার তাহলে একটা বেশ জমজমাট গোছের আপনার অতীত জীবনের ঘটনা শোনান, যা শুনে আমরা প্রতিবারের ন্যায় এবারও পুরোপুরি মুগ্ধ হয়ে যাব। কিশোরীর এই কথা শুনে আমি ভেবেছিলাম ঠাকুরমশাই ভীষণ রকমের চটে যাবেন, কারণ তিনি এইমাত্র সিগারেটে আগুন ধরিয়েছেন আর কিশোরী এখনই তাকে অনুরোধ করেছে। কিন্তু আমি যেরকমটা ভাবলাম সেরকম কিছুই আজ আর ঘটল না। ঠাকুরমশাই কিশোরীর কথায় কোনোরূপ প্রতিবাদ না করে এক অদ্ভুত শূন্য দৃষ্টিতে তাকালেন বাইরের দিকে। তার এইরূপ চোখের দৃষ্টি আমরা বছরের পর বছর ধরে দেখে আসছি, তাই খুব সহজেই এ কথা বলে দিতে পারি যে তিনি তার অতীতের স্মৃতি রোমন্থন করে তুলে আনার চেষ্টা করছেন কোনো এক ঘটনাকে। ঠাকুরমশাই এবার বলতে আরম্ভ করলেন আজকের কাহিনী। আজ আমি তোমাদের যে ঘটনার কথা বলে শোনাতে চলেছি তা আজ থেকে বহু বছর আগে। অবশ্য ততদিনে আমি কিন্তু মধুসুন্দরী দেবী কিংবা কাল ভৈরবের দেখা পেয়ে গিয়েছিলাম। দেবীর আশীর্বাদে আমার অধীনে তখন বেশ কিছু ক্ষমতাও এসেছিল, তাই নিত্যদিন আমাদের বাড়িতে নানান বিপদগ্রস্ত মানুষের আনাগোনা লেগেই থাকতো, তাদের যাবতীয় আদি ভৌতিক অতি প্রাকৃত সমস্যা থেকে মুক্তি দেওয়ার জন্য। ঠিক এরকমই একদিন দুপুরের শেষের দিকে আমাদের ঘরের খোলা সদর দরজার অপর প্রান্তে এসে থামলো একখানা গরুর গাড়ি। মানুষজনের কথাবার্তার ধরন এবং তাদের চোখ মুখে বিদ্যমান সেই ভয় মিশ্রিত অভিব্যক্তি দেখেই আমি বিলক্ষণ বুঝতে পারলাম যে এরা কোনো ভয়ানক বিপদের মুখোমুখি হয়ে সেই বিপদ থেকে উদ্ধারের আশায় আমার কাছে ছুটে এসেছে। আজ তোমাদের এই ঘটনার কথাই বলি, শোনো তবে। তারানাথ, তারানাথ, আমরা বড় আশা নিয়ে ভয়ানক এক বিপদে পড়ে গোটা চৌধুরী পাড়ার মানুষেরা তোমার কাছে ছুটে এসেছি বাবা। তোমাকে আমাদের এই বিপদের হাত থেকে উদ্ধার করতেই হবে। আমরা মানুষজনের মুখে তোমার অনেক প্রশংসা শুনেছি এতকাল যাবত, আর সেই সকল প্রশংসার কথা শুনে এটা বিলক্ষণ বুঝতে পারছি যে আমাদের যদি কেউ এই ঘোর বিপদের হাত থেকে রেহাই দিতে পারে তাহলে সেটা একমাত্র তুমিই পারবে বাবা। তুমি ছাড়া আর কোন কেউ নয়। তুমি দয়া করে আমাদের সাহায্য করো, না হলে আমাদের কপালে সাংঘাতিক অর্শনী ঝড় ঘনিয়ে আসতে চলেছে শীঘ্রই। কথাগুলো বলতে বলতে উদ্বিগ্ন ভাবে ঘরের ভেতরে ঢুকে এলেন একজন বয়স্ক বৃদ্ধ মানুষ। এই বয়স্ক বৃদ্ধ মানুষের পিছন পিছন হনহন করে ঘরের ভেতরে ঢুকে এলো আরো কিছু পুরুষ। আমি ততক্ষণে উত্তেজনাবশত উঠে দাঁড়িয়ে এগিয়ে গেছি খানিকটা সদরের দিকে। এই বয়স্ক ভদ্রলোক আমার দুহাত জড়িয়ে ধরে এক প্রকার প্রায় অসহায় অবস্থায় কেঁদে ফেলেই বললেন, তারানাথ, তারানাথ, আমাদের তুমি বিপদ থেকে উদ্ধার করো বাবা। এখন তুমিই আমাদের গোটা পাড়ার মানুষের একমাত্র শেষ ভরসা। তুমি যদি কিছু না করো তাহলে আমাদের পাড়ার এতগুলো মানুষের জীবন পুরোপুরি তছনছ করে দেবে সেই অপশক্তি। আমি সেই বৃদ্ধ ভদ্রলোকের দুই হাত জড়িয়ে ধরা অবস্থাতেই তাকে সান্ত্বনা সুরে বললাম, কি হয়েছে? আপনারা কোথা থেকে আসছেন? আপনাদের গোটা পাড়ার মানুষেরা এমন কি ভয়াবহ বিপদের মুখোমুখি হয়েছেন যার কারণে আপনাদের বর্তমান এরকম শোচনীয় অবস্থার সৃষ্টি হয়েছে? আচ্ছা বেশ, সবার আগে আপনি এবং আপনারা সকলেই দাওয়ার ওপর একটু বসুন, খানিকটা জল খান, তারপর না হয় আমাকে সব কথা খোলসা করে খুলে বলবেন। আপনাদের দেখে যথেষ্ট ক্লান্ত বলেই মনে হচ্ছে। আপনিও আসুন আমার সাথে দয়া করে। এই বয়সে এত বেশি উত্তেজিত হয়ে পড়বেন না, তাহলে আপনার শরীর কিন্তু খারাপ করবে। আমি আপনাকে কথা দিচ্ছি, আপনাদের বিপদের কথা শুনে আমি আমার সাধ্যমতো চেষ্টা করব সেই বিপদ থেকে আপনাদের পরিত্রাণ দেওয়ার জন্য। এই কথা বলে আমি সেই বৃদ্ধ ভদ্রলোকের হাত ধরে ধীরে ধীরে তাকে নিয়ে এসে বসালাম আমাদের বাড়ির দাওয়ার উপর বিছানো চাটাইয়ের মধ্যে। তার সঙ্গে থাকা আর অন্যান্য মানুষেরাও এসে বসলো সেথায়। আমি ঘরের ভেতর থেকে কয়েকটা গুড়ের বাতাসা আর 2 ঘটি ঠান্ডা জল এনে তাদের উদ্দেশ্যে নামিয়ে রাখলাম। সকলে একটি করে বাতাসা মুখে ভরে তা চিবিয়ে
ঢক ঢক করে বেশ অনেকটা পরিমাণ জল পান করলেন। আমি তাদের মুখোমুখি বসলাম। সেই বয়স্ক বৃদ্ধ ভদ্রলোক দুহাত জড়ো করে নিজের পরিচয় দিয়ে বললেন, নমস্কার বাবা তারানাথ, আমার নাম সত্যবান চৌধুরী, এবং এনারা সকলেই আমাদের চৌধুরী পাড়ার মানুষ। আমাদের গ্রামের নাম বাতানল। এখান থেকে বেশ কয়েক ঘন্টার পথ পার হলে সে গ্রাম পড়বে। আমরা হঠাৎ করেই এক সাংঘাতিক বিপদের মুখোমুখি হয়েছি। আমাদের গোটা পাড়ার মধ্যে সর্বমোট প্রায় 15 থেকে 20টা চৌধুরী পরিবার রয়েছে, আর সেই সকল চৌধুরী পরিবারের সদস্যরা বর্তমানে ভীষণ ভয়ের সাথে সময় অতিবাহিত করছে। কোনো মানুষ রাতের বেলা তো দূরের কথা, দিনে দুপুরে পর্যন্ত বেরোতে চাইছে না। সমস্ত বাসিন্দাদের মধ্যেই যেন ছড়িয়ে পড়ছে এক সাংঘাতিক আতঙ্ক। কেন সত্যবান মশাই, আপনাদের পাড়ার মধ্যে এই আতঙ্ক তথা ভয়ের পরিবেশ সৃষ্টি হওয়ার পেছনে ঠিক কী কারণ রয়েছে? হ্যাঁ বাবা, এবার তোমাকে সেই কথাই বলছি। আমাদের পাড়ার মধ্যে দীর্ঘদিন ধরে কাজ করতো এক মহিলা, তার নাম সুরমালা। আমরা সকলেই তাকে সুরমালাদি বলে ডাকতাম। সুরমালাদির বাড়ি ছিল আমাদের পাশের গ্রামে। দীর্ঘদিন ধরে আমাদের পাড়ার বিভিন্ন ঘরে সে কাজ করত। পাড়ার প্রতিটা মানুষ তাকে খুব ভালোবাসতো, স্নেহ করত, নানান দরকারে বিপদে আপদে তার পাশে দাঁড়াতো। ভালোবাসা এক তরফ থেকে হয় না। সুরমালাদিও আমাদের গোটা চৌধুরী পাড়ার মানুষের যথেষ্ট যত্ন নিত। সকলের প্রয়োজনে সে সবার আগে ঝাঁপিয়ে পড়ত। আজ আমার এতখানি বয়স হয়েছে, অথচ আমি সেই কোন যুবক কাল থেকে সুরমালাদিকে আমাদের বাড়িতে কাজ করতে দেখছি। কিন্তু আজ থেকে ঠিক 15 দিন আগে বদলে গেল সমস্ত কিছু। আমাদের পাড়ার মানুষেরা সুরমালাদিকে এক চরম অন্যায় কাজ করার ক্ষেত্রে হাতে নাতে ধরল। নিমিষের মধ্যেই সুরমালাদি সম্পর্কে সকলের ধ্যান ধারণা বদলে গেল। এতদিন ধরে যে বৃদ্ধা রমণীর প্রতি সকলের মায়া মমতা জন্মেছিল অশেষ, তা এক মুহূর্তে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। কেন সত্যবান মশাই, সুরমালা দিয়ে এমন কি গুরুতর অন্যায় কাজ করতে গিয়েছিলেন যার কারণে তার প্রতি হওয়া আপনাদের এত কালের অসীম ভরসা সবকিছুই মুহূর্তের মধ্যে টলে গেল? আমি দেখলাম আমার এই প্রশ্নে সেখানে উপস্থিত প্রতিটা মানুষের চোখ মুখ জুড়ে ঘনিয়ে এলো এক ঘৃণার ভাব। সত্যবান মশাই আমার প্রশ্নের জবাবে বললেন, আমাদের চৌধুরী পাড়া 3টি বালক বালিকা নিরুদ্দেশ হয়ে গেছিল, আর তাদের জঙ্গলের মধ্যে এসে বসবাস করি এক শয়তান সাধকের হাতে তুলে দিয়েছিল সুরমালাদি। ওই শয়তান সাধক আমাদের পাড়ার 3টি নাবালক বালক বালিকাকে বলিদানের মাধ্যমে তার সাধনার সিদ্ধি লাভ করতে চেয়েছিল, আর সুরমালাদি তাকে এই কাজে সাহায্য করেছিল। আমরা যদি উপযুক্ত সময় সুরমালাদিকে অনুসরণ না করে জঙ্গলের ওই পরিত্যক্ত ভাঙা মন্দিরের মধ্যে গিয়ে উপস্থিত না হতাম, তাহলে কখনোই এই অনর্থক বিপদ ঘটা রুখতে পারতাম না। সে কি, আপনি কি বলছেন সত্যবান মশাই? এতদিনের পরিচিত বিশ্বস্ত এক মহিলা শেষে কিনা এরকম এক কাজ করতে পারলো? আচ্ছা, আপনারা শতভাগ নিশ্চিত যে সুরমালা দিয়ে হেন অন্যায় কাজের সাথে যুক্ত ছিল? দেখো তারানাথ, এ কথা যেমন তোমার বিশ্বাস করতে বড় অসুবিধা হচ্ছে, ঠিক তেমনি আমার কিংবা আমাদের গোটা চৌধুরী পাড়ার মানুষেরও এই বিষয়ে বিশ্বাস করতে বড়ই কষ্ট হয়েছিল। কিন্তু আমরা যা নিজের চোখে দেখেছি তা অবিশ্বাস করি কি করে বলো তো? দেখুন সত্যবান মশাই, অনেক সময় কিন্তু আমাদের চোখের দেখাও ভুল হয়। আমরা যা কিছু দেখি তা যে সব সময় সঠিক তার কিন্তু কোনো মানেই নেই। অনেক কিছু দেখার পরেও নানান অজানা বিষয় থেকেই যায়। আচ্ছা, আপনাদের কথাই যদি ধরে নিই যে সুরমালা দিয়ে এই রকমের জঘন্য এক অপরাধমূলক কাজের সাথে নিজেকে জড়িত করেছিল, অর্থাৎ সে ওই সাধককে আপনাদের পাড়া থেকে বাচ্চা ছেলে মেয়ে জোগাড় করে দেওয়ার এই ব্যবস্থা করেছিল, কিন্তু এক্ষেত্রে তারই বা কি স্বার্থ থাকতে পারে? অনেকদিন ধরে সুরমালাদির নাতি অসুস্থ রয়েছে। তাকে আমরা গোটা চৌধুরী পাড়ার মানুষেরা অর্থনৈতিকভাবে সাহায্য করেছি বহুবার, তবে বড় বড় কবিরাজ বৈদ্য দেখিয়েও বিশেষ কিছু লাভ হয়। সুরমালাদির নাতি সুস্থ হয়ে ওঠেনি, আর হয়তো এই কারণেই ওই সাধককে সাহায্য করতে রাজি হয়েছিল সে। বিনিময়ে হয়তো ওই সাধক তার নাতিকে পুনরায় সুস্থ স্বাভাবিক করে দেবার আশ্বাস দিয়েছিল। আচ্ছা, তার মানে আপনি বলতে চাইছেন যে সুরমালা দিয়ে ওই সাধককে সাহায্য করেছিল
তার বিনিময়ে সেই সাধক সুরমালাদির নাতিকে সুস্থ করে দেবার আশ্বাস দিয়েছিলেন, কি তাই তো? হ্যাঁ, আমাদের গোটা চৌধুরী পাড়ার মানুষ বর্তমানে এখন এ কথাই বিশ্বাস করে। আচ্ছা সত্যবান মশাই, এরপর কি ঘটলো সেই কথা বলুন। মানে আমি জিজ্ঞাসা করছি যে সেই শয়তান সাধক এবং সুরমালাদির কি হলো? সে রাতে আমরা একেবারে সঠিক সময়ে সেখানে উপস্থিত হয়েছিলাম, ওই বনের মধ্যে পরিত্যক্ত ভাঙা মন্দিরের চাতালে। দেখলাম মুখোমুখি দাঁড়িয়ে রয়েছে সুরমালাদি এবং ওই ওই সাধক। সাধক তিনটি বাচ্চা ছেলে মেয়েকে পরপর বলি দেওয়ার জন্য প্রস্তুত করছিল, কিন্তু আমরা একেবারে চরম সময়ে গিয়ে হাজির হই, আর তাতেই তার যাবতীয় পরিকল্পনা বানচাল হয়ে যায়। আমাদের সেখানে উপস্থিত হওয়া দেখে সেই সাধক কোনো রকমে পালিয়ে বাঁচে। গভীর রাত আর ঘন জঙ্গল হওয়ার কারণে আমরা কেউ তাকে খুঁজে পাই না, কিন্তু সুরমালাদিকে হাতে নাতে ধরি। যদিও সুরমালাদি ভীষণ কান্নাকাটি করছিল, অনেকবার আমাদের বোঝানোর চেষ্টা করছিল বিভিন্ন কথা, কিন্তু কিন্তু আমরা তার কোনো কথাই শুনি। সুরমালাদিকে তার এই কার্যের জন্য উপযুক্ত শাস্তি দেওয়া হতো, কিন্তু যেহেতু আমরা এতদিন ধরে তাকে চিনিও জানি, তাই তাকে কোনো শাস্তি না দিয়ে কেবলমাত্র কিছু কথা বলে চিরতরের জন্য বিতাড়িত করেছিলাম। আমাদের গ্রাম ছেড়ে এরপর থেকে সুরমালাদি কখনো আমাদের গ্রামে আসেনি। আজ থেকে ঠিক 7 দিন আগে সে নিজের ঘরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে মারা গিয়েছে। আর এই ঘটনার পরেই আরম্ভ হলো এক নতুন উপদ্রব। আমাদের গ্রামে প্রতি রাতে সুরমালাদির আত্মাকে ঘোরাফেরা করতে দেখা যাচ্ছে। আচ্ছা, এতক্ষণে তাহলে গোটা বিষয়টা আমার কাছে পরিষ্কার হলো। এবার তাহলে আপনারা কি চাইছেন? তারানাথ, তুমি আমাদের সাথে আমাদের গ্রামে চলো বাবা, গোটা বিষয়টা একটিবার নিজের চোখে প্রত্যক্ষ করো। সুরমালাদির আত্মা আমাদের গ্রামের কারোরই কোনো ক্ষতি করেনি এখনো পর্যন্ত, কিন্তু বুঝতেই পারছো তাকে দেখে প্রতিটা মানুষ ভীষণ রকমের ভয় পেয়ে যাচ্ছে। যে মানুষটা মাত্র কিছুদিন আগে মারা গিয়েছে, সে কিনা এখন বিদেহী আত্মার বেশে রাতের অন্ধকার নামার পর ঘুরে বেড়াচ্ছে আমাদের চৌধুরী পাড়ায়। এই দৃশ্য সহ্য করা সকলের পক্ষে একেবারেই সম্ভব হচ্ছে না। দুর্বল হৃদয়ের মানুষেরা হৃদরোগে আক্রান্ত হচ্ছে। আমি শুনেছি যে তুমি নাকি যে কোনো বিপদগ্রস্ত মানুষদের বিপদ থেকে উদ্ধার করো, আর সেই জন্যই আমরা সকলে তোমার কাছে এসেছি বাবা। আচ্ছা বেশ, ঠিক আছে। আপনারা যখন আমাকে নিতে এসেছেন তখন আমি অবশ্যই আপনাদের সাথে যাব, আপনাদের গ্রাম বাতানলে। তবে আপনারা এখানে বসে কিছুটা সময় অপেক্ষা করুন। আমি চট করে একটিবার গৃহের ভিতর থেকে আমার প্রয়োজনীয় কিছু টুকিটাকি জিনিসপত্র ঝোলার ভেতর ভরে নিয়ে আসছি। তারপর আমরা একসাথেই রওনা দেব আপনাদের গ্রামের উদ্দেশ্যে। সত্যবান মশাইয়ের কথায় আমি যেতে রাজি হয়েছি দেখে তিনি অত্যন্তই খুশি হলেন। সত্যবান মশাই সহ তাদের গ্রামের প্রতিটা মানুষের মুখমণ্ডল জুড়ে একটা অদ্ভুত ঝলমলে আনন্দের আভাস ছড়িয়ে পড়তে দেখলাম আমি। দীর্ঘক্ষণ দিশেহারা অবস্থায় থাকার পর মানুষ যখন একটু আশার আলো দেখতে পায়, তখন বোধহয় এরকমই দীপ্তি ছড়িয়ে পড়ে সেই বিপদগ্রস্ত সংকটাপন্ন ব্যক্তির মুখে। অত্যন্ত আনন্দের সাথে সত্যবান মশাই বললেন, ঠিক আছে বাবা, তুমি ঘরের ভেতরে যাও, আমরা বরং এখানেই তোমার জন্য বসে অপেক্ষা করছি। একটানা এতক্ষণ যাবৎ গল্প বলার পর ঠাকুরমশাই এবার স্বল্প কিছুটা সময়ের জন্য একটু থামলেন। আমি এবং কিশোরী আমরা দুজনেই একে অপরের প্রতি দৃষ্টি বিনিময় করলাম। বাইরের পরিবেশ পুরোপুরি নিকষ কালো অন্ধকারের আবরণে পরিপূর্ণ হয়ে গিয়েছে। কালো কুচকুচে আকাশটার দিকে তাকালে মনে হয় কেউ যেন এক দোয়ার কালি ঠেলে দিয়েছে সমগ্র গগন বক্ষে। এই সময়ের মধ্যে বৃষ্টির মাত্রা এতটুকুও কমেনি, বরং পরিবর্তে বেড়েছে। মাঝে মধ্যেই মুহুমুহু কান ফাটানো শব্দে বাজ পড়ছে। মহাকাল যেন তার তাণ্ডব লীলায় মত্ত হয়েছেন। বাইরে বৃষ্টিপাতের সাথে বইছে প্রবল বেগে বাতাস। ঘূর্ণিঝড়ের ন্যায় সেই ভীষণ বাতাসের দাপটে বড় বড় নারকেল গাছের মাথাগুলো মাতালের ন্যায় মাথা নাড়াতে ব্যস্ত। ঠাকুরমশাই অপলক দৃষ্টিতে তাকিয়েছিলেন বাইরের দিকে। আমরা লক্ষ্য করে দেখলাম তার দুই চোখের মধ্যে ছড়িয়ে পড়েছে এক অদ্ভুত চাঞ্চল্যকর অনুভূতি। বহুদিন তার বাড়িতে আসার সুবাদে এবং তার সাথে মেলামেশা করার কারণে আমি এবং কিশোরী আমরা দুজনেই বিলক্ষণ জানি যে এবার তার বিরতি নেওয়ার সময় হয়ে এসেছে।
তিনি আমাদের দিকে তাকিয়ে খানিকটা বিরক্তির সাথেই বললেন, বুঝলে হে কিশোরী, তোমরা এখানে একটু বসে কিছুটা সময় অপেক্ষা করো। আমি একটিবার চট করে ঘরের ভেতর থেকে ঘুরে আসি। আসলে গড়গড়ায় টান না দিলে আজ যে দেখি একেবারেই চলছে না। সে তোমরা যতই নামি দামি কোম্পানির সিগারেট কিনে আনো না কেন আমার জন্য, আসলে আমাদের মতন পুরনো সেকেলে দিনের মানুষেরা কিন্তু তামাক সেবনের আসল মজা খুঁজে পায় গড়গড়ায় কিংবা পুকুর মধ্যেই। এই কথা বলে ঠাকুরমশাই আর একটিও বাক্য ব্যয় না করি তক্তপোষ ছেড়ে উঠে দাঁড়িয়ে সোজা পা বাড়ালেন কক্ষের দিকে। ঠাকুরমশাইয়ের এইরকম গল্প চলাকালীন বিরতি নেওয়ার পর্বটি কিশোরীর একেবারেই অপছন্দের একটি বিষয়। তার এই অপছন্দের বিষয় আমার জানা থাকলেও আমার এক্ষেত্রে কিছুই করার নেই। ঠাকুরমশাইয়ের গল্প চলার মাঝে অন্তত একবার হলেও গড়গড়ার নলে টান দিতেই হয়, তা না হলে তিনি সঠিকভাবে গল্প বলতে পারেন না। কিছুতেই আর গল্প সঠিকভাবে না বললে আমরা তা কি করে উপভোগ করব? তাই জন্য আমি কিশোরীর দিকে তাকিয়ে তার মন ও মেজাজ কিছুটা ভালো করার জন্য বললাম, আরে ভাই, তুমি মুখখানা এমন বাংলার পাঁচের মতন করলে কেন? জানোই তো যে ঠাকুরমশাইয়ের এই এক সভা, কিন্তু তাতে কি হয়েছে? আমরা তো অনেকটা সময় ধূমপান করিনি, এই সুযোগে একটু সিগারেটের টান দিলে কেমন হয়? আমার এই প্রস্তাবে কিশোরীর মুখমণ্ডল থেকে কিছুটা হলেও গাম্ভীর্যের ভাব মুছে গেল। দুখানি সিগারেট বের করে একটি নিজে নিয়ে সে একটি দিল আমাকে। ফস শব্দে একখানি দেশলাই কাঠি জ্বালিয়ে সিগারেটে আগুন ধরালাম আমরা। তারপর মনের সুখে সিগারেট টান দিতে লাগলাম। ঠাকুরমশাই আমাদের থেকে বয়সে এবং সম্মানে অনেক বড় হওয়ার কারণে আমরা কখনোই আজ অবধি তার সামনে ধূমপান করি না। আমাদের সিগারেট খাওয়া শেষ হলে আমরা আগুন সমেত অবশিষ্ট ফিল্টার দুটি ছুড়ে দিলাম উঠোনের জমা জলের দিকে। তারপর বসে বসে নিজেদের মধ্যে গল্পগুজব করতে আরম্ভ করলাম। কাকাবাবু, আপনারা চা খাবেন? আপনাদের জন্য একটু চা বানিয়ে আনবো? রান্নাঘরের ভেতর থেকে বেরিয়ে এসে আমাদের উদ্দেশ্যে প্রশ্নখানা করল জারি। তার এই প্রশ্নের উত্তরে আমি বললাম, না না চারিমা, আমরা এখন আর কেউই চা খাবো না। তোমাকে আমাদের জন্য একেবারেই ব্যতিব্যস্ত হয়ে পড়তে হবে না। চারি আমার কথা শুনে খানিকটা অভিমানের সুরে বলল, এ আপনি কি কথা বললেন কাকাবাবু? আপনারা যদি চা খেতে চান তাহলে কি আর আমি ব্যস্ত হয়ে পড়বো নাকি? গরম গরম মুচমুচে খাস্তা নরম পটলা পাতার বড়া ভেজেছি। আমি বরং আপনাদের জন্য কয়েকটা বড়া ভাজা আর 2 পেয়ালা চা করে নিয়ে আসি। চারির মুখ থেকে এরূপ লোভনীয় খাবারের এই কথা শোনার পর কিশোরীর মতো পেটুক মানুষের চোখ মুখ জুড়ে যে রীতিমতো আনন্দের বন্যা বয়ে যাবে সেটা অত্যন্ত স্বাভাবিক বিষয়। মহা আনন্দে কিশোরী প্রায় লাফিয়ে বলে উঠল, হ্যাঁ হ্যাঁ চারিমা, আমাদের আবার জিজ্ঞেস করার কি আছে? তুমি যাও, তাড়াতাড়ি গরম গরম চা আর বড়া ভাজা নিয়ে এসো। আহা, এমন বৃষ্টি বাদলার ঠান্ডা দিনে চায়ের সাথে গরম গরম বড়া ভাজা খেতে ভীষণ ভালো লাগবে। কিশোরীর কথা শুনে চারি এবার মৃদু সৌজন্যমূলক মুচকি হাসি হেসে চলে গেল রান্নাঘরের দিকে। ঠাকুরমশাই জ্বলন্ত গড়গড়া হাতে নিয়ে নেশাতুর লাল লাল চোখে বেরিয়ে এলেন কক্ষের বাইরে। ঠাকুরমশাই এগিয়ে এসে তক্তপোষের ফাঁকা অংশে আমাদের ঠিক মুখোমুখি বসলেন। গড়গড়ার নলে মুখ ঠেকিয়ে আরাম করে লম্বা লম্বা টান দিতে লাগলেন তিনি। তারপর নাক ও মুখের মাধ্যমে শূন্যের মাঝে সাদাটে ধোয়ার রিং ছাড়লেন। কিশোরীটা এমনিতেই বরাবর বড় অধৈর্য প্রকৃতির। সে আর ধৈর্য ধরতে না পেরে ঠাকুরমশাইকে গল্প শোনানোর জন্য অনুরোধ করতেই যাচ্ছিল, কিন্তু তার পূর্বেই ঠাকুরমশাই বলতে আরম্ভ করলেন কাহিনীর পরবর্তী অংশ। সত্যবান মশাই এবং তাদের গ্রামের আরো অন্যান্য ব্যক্তিদের সাথে আমি এবার গরুর গাড়ির উপর উঠে রওনা হলাম বাতানল গ্রামের উদ্দেশ্যে। আমাদের গ্রামের বাড়ি থেকে বাতানল গ্রামের মধ্যবর্তী দূরত্ব ছিল বেশ অনেক। এই গ্রামে পৌঁছাতেই বিকেল গড়িয়ে গেল। যাত্রাপথে আমি দেখলাম নানান অপূর্ব সব প্রাকৃতিক দৃশ্য। তোমরা তো জানোই আমি গ্রামের ছেলে। আমার ছোটবেলা শৈশবে সোনালী রঙিন দিনগুলো কেটেছে
গ্রামের মধ্যেই, তাই গ্রামের সাথে আমার যেন এক আত্মার সম্পর্ক রয়েছে। বর্তমান সময় এখন পরিস্থিতির চাপে পড়ে শহরে থাকতে বাধ্য হলেও শহর আমার কোনোদিনই পছন্দের স্থান হয়ে উঠতে পারেনি। শহরের এত যানজট, মানুষের চিৎকার চেঁচামেচি, কোলাহল, এই সমস্ত কিছু গ্রামে নেই। সেখানে রয়েছে শুধুই নীরবতা, মুক্ত পরিবেশ আর অপার শান্তি। বাতানল গ্রামের যাত্রাপথে গিয়ে দেখতে পেলাম নানান নৈসর্গিক প্রাকৃতিক সৌন্দর্য। সরু কাঁচা মাটির রাস্তা চলে গিয়েছে সামনের দিকে, তা দুই পাশে সুদূর বিস্তৃত বিঘার পর বিঘা জমি পুরোপুরি হলুদ হয়ে গিয়েছে। সরিষা ফুলের সমারোহে হলুদ সরিষার খেতে কালো কালো ভ্রমরের দল মৃদু গুঞ্জন করছে। তলতলে স্বচ্ছ জলে পরিপূর্ণ দিঘির নীল জলরাশির উপর খেলা করছে একদল শ্বেত শুভ্র রাজহংস। কম্পমান জলরাশির বুকে পড়েছে তাদের প্রতিচ্ছবি। রাস্তার দুই ধারে থাকা বিশাল বড় বড় নাম না জানা অজানা ফুলের গাছ দুটি নিজেদের সাজিয়ে তুলেছে বর্ষার জলে জন্মানো নরম কচি সবুজ পাতায়। বন ফুলের মিষ্টি গন্ধ মাঝে মধ্যে ভেসে আসছে শীতল বাতাসের সাথে। চারপাশ জুড়ে নেমে আসছে ভিন ভিনে পাতলা কাপড়ের মতো কুয়াশার আস্তরণ। কত ছোট বড় নানান ধরনের পাক পাখালির দল কিচির মিচির শব্দ করতে করতে ফিরে চলেছে যে যার বাসার উদ্দেশ্যে। একখানি ছোট্ট নদী পেরিয়ে আমরা এসে উপস্থিত হলাম বাতানল গ্রামে। সেই ছোট্ট গ্রাম্য নদীর ঘাটে বাঁধা ছিল বেশ কয়েকটি মাঝারি মাপের নৌকা। মন্ত্রমুগ্ধের মতো এইরূপ নানান দৃশ্য দেখতে দেখতে আমরা একেবারে আসন্ন সন্ধ্যার সময় এসে পৌঁছালাম। গরুর গাড়ির চালক গাড়ি থামাতেই সত্যবান মশাই বললেন, তারানাথ, ধীরে ধীরে নেমে এসো বাবা, আমরা প্রায় পৌঁছেই গিয়েছি। এবার এইটুকু বাকি পথ আমাদের হেঁটে যেতে হবে। সত্যবান মশাইয়ের কথা শুনে আমি এবার ধীরে ধীরে নেমে এলাম গরুর গাড়ি থেকে। সত্যবান মশাই সেখানে উপস্থিত প্রতিটা পুরুষের উদ্দেশ্যে বললেন তারা যেন এবার প্রত্যেকে যে যার বাড়ি ফিরে যায়। তার কথা মতোই প্রত্যেকে চলে গেল যে যার বাড়ির পানে। কেবলমাত্র আমি একা সত্যবান মশাইকে অনুসরণ করে হাঁটতে হাঁটতে এসে উপস্থিত হলাম একটি মাঝারি আকারের অট্টালিকার সামনে। সত্যবান মশাই মুখে হাসির বলিরেখা ফুটিয়েই বললেন, এই যে বাবা তারানাথ, এই হলো আমার ঘর। এসো বাবা, এসো এসো, ভিতরে এসো। এখানে তোমার যত্নের কোনো রকম সামান্যতম ত্রুটি হবে না, এই কথা আমি তোমায় শতভাগ নিশ্চয়তার সঙ্গে বলতে পারি। নানা সত্যবান মশাই, আপনি আমাকে নিয়ে দয়া করেই একেবারে উতলা হয়ে পড়বেন না। আমি এক ভবঘুরে সাধক মানুষ। বিভিন্ন জায়গায় নানান অচেনা অজানা প্রান্তে ঘুরে বেড়ানোই আমার নিত্যদিনের কাজ। তাই আমাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ার মতন কিছুই নেই। ছি ছি বাবা, তাই বললে কি আর হয়? তুমি আমাদের বাড়িতে এসেছো, তাই তোমার সবকিছুর দায়িত্ব এখন আমাদের। এছাড়াও তোমার মতো মানুষের পদধূলি আমার বাড়িতে পড়তে চলেছে। আমাদের পূর্বপুরুষের এই ভিটে পবিত্র হয়ে উঠবে। তোমাকে সেবা করার যে সুযোগ আমরা পেয়েছি তা কিছুতেই হাতছাড়া হতে দেব না এত সহজে। আমার কোনো আপত্তিতে বিন্দু মাত্র কর্ণপাত না করে সত্যবান মশাই আমাকে সাথে নিয়ে ঘরের ভিতরে প্রবেশ করে রীতিমতন উচ্চ কণ্ঠে হাঁক ডাক আরম্ভ করলেন। গিন্নি, আরে আরে ও গিন্নি, গিন্নি কোথায় গেলে? তাড়াতাড়ি বাইরে বেরিয়ে এসো, দেখো আমি সঙ্গে করে কাকে বাড়ি নিয়ে এসেছি। তুমি এসে গেছো? তোমার জন্য আমার ভীষণ চিন্তা হচ্ছিল। গ্রামের যা অবস্থা, তাতে তো এখন সন্ধ্যা নামার পর মানুষজনের দেখা পাওয়াই দুর্দয় হয়ে গিয়েছে পথে ঘাটে। তার মধ্যে তোমরা অত দূরের পথ গেছো, তাই ফিরতে যদি দেরি হয়ে যায়, রাত্রি গভীর হয়, এই ভেবে বুকের মধ্যিখানে বারবার মোচড় দিয়ে উঠছিল। কথাগুলো বলতে বলতেই বাইরে বেরিয়ে এলেন একজন মধ্যবয়স্কা মহিলা। আমি বুঝতে পারলাম ইনি তবে সত্যবান মশাইয়ের স্ত্রী। স্বামীর পাশে আমাকে দাঁড়িয়ে থাকতে দেখা মাত্রই সেই রমণী তার মাথার ঘোমটা বেশ কিছুটা টেনে নিলেন। তারপর ভারী কৌতূহলী দৃষ্টিতে তাকালেন আমার দিকে।
সত্যবান মশাই স্ত্রীর উদ্দেশ্যে হাসতে হাসতে বললেন, আরে গিন্নি, এই হলো সেই সুবিখ্যাত স্বনামধন্য তারানাথ চক্রবর্তী তথা তারানাথ তান্ত্রিক। এনার কথাই তোমাকে বলেছিলাম গো। আমাদের বড় সৌভাগ্য, তাই তো তারানাথকে আজ আমি আমার বাড়িতে নিয়ে আসতে পারলাম। সত্যি তারানাথের মতন দেবতুল্য মানুষের পায়ের ধুলো যেই স্থানে পড়ে সেই স্থান অতি পবিত্র হয়ে ওঠে। তারানাথ, তোমার সাথে পরিচয় করিয়ে দিই। এই হলো আমার একমাত্র এই জন্মের অর্ধাঙ্গিনী ময়নামতি। সত্যবান মশাইয়ের মুখ থেকে সুবিখ্যাত স্বনামধন্য ইত্যাদি ইত্যাদি নানান ধরনের অভিবাদন শুনে সত্যি কথা বলতে কি আমার ভীষণই লজ্জা লাগলো এবং আমি ভারী অপ্রস্তুতের মধ্যে পড়লাম। কিন্তু আরো বেশি চমকিত হলাম যখন দেখলাম সত্যবান মশাইয়ের স্ত্রী ময়নামতি দেবী ভক্তি সহকারে আমার দিকে এগিয়ে এসে নত হয়ে আমার পায়ের ধুলো মাথায় নিতে যাচ্ছিলেন। আমি তড়িঘড়ি সেই কার্য হতে তাকে বাধা দিয়েই বললাম, ছিছি, আপনি কি কাজ করছেন? আপনি আমার থেকে বয়সে অনেকই বড়। আপনি দয়া করে আমার পা স্পর্শ করবেন না, তাহলে যে আমার মহাপাপ হবে। আমি এমনিতেই ঈশ্বরের কাছে প্রার্থনা করছি যাতে তিনি আপনাদের সকলের মঙ্গল করেন, আপনাদের সর্বদা সুখী রাখেন, সুস্থ রাখেন। এসো বাবা, তুমি ঘরের ভিতরে ঢুকে এসো। তোমাকে আর এইভাবে বাইরে দাঁড়িয়ে থাকতে হবে না। ওই যে ওইদিকে বাড়ির পিছন পানে মস্ত বড় পুকুর ঘাট রয়েছে, তোমরা বরং ওখানেই যাও। ওখানে গিয়ে হাতে মুখে জল দিয়ে পরিষ্কার হয়ে নাও তো। আমি তোমাদের জন্য একটু খাবারের ব্যবস্থা করছি। অনেকটা পথ এসেছো তোমরা, যথেষ্ট খিদা তৃষ্ণা পেয়েছে নিশ্চয়ই। ময়নামতি দেবীর কথা শেষ হলে আমি সৌজন্যমূলক মৃদু হেসে সত্যবান বাবুর সাথে তাদের বাড়ির পিছনের দিকে এসে পুকুরের শীতল জল চোখে মুখে ভালোভাবে ছিটিয়ে হাত পা ধুয়ে উঠে এলাম। ঘরের ভেতর বসা মাত্রই স্বল্প কিছুটা সময়ের মধ্যেই ময়নামতি দেবী কাঁসার থালায় করে গরম গরম লুচি আর আলু ভাজা দিয়ে গেলেন খেতে। আমি এবং সত্যবান মশাই খাবার খেতে খেতে নিজেদের মধ্যেই নানান গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে লাগলাম। ইতিমধ্যেই তখন সন্ধ্যা বেশ গাঢ় হয়েছে। চারিদিক থেকে ভেসে আসছে শঙ্খধ্বনির মঙ্গলময় আওয়াজ। তবে পরিবেশ ভীষণ রকমেরই থমথমে। কাল বৈশাখী ঝড়ের পূর্বে যেমন পরিবেশ জুড়ে এক থমথমে ভাব বিরাজ করে, ঠিক সেই রকম। কক্ষের মধ্যে খোলা জানালা দিয়ে আমি একটিবার বাইরের দিকে তাকালাম। দেখলাম সত্যি সন্ধ্যার কালো অন্ধকার ঘনিয়ে আসার সাথে সাথেই চারপাশ পুরোপুরি শুনশান, জনমানবহীন হয়ে গিয়েছে। দীর্ঘক্ষণ এইভাবে জানালা দিয়ে বাইরে তাকিয়ে থাকার পরেও একটি মানুষেরও দেখা আমি পেলাম না। মানুষ তো বহু দূরের কথা, নিজের পক্ষে একটা কুকুর বিড়ালের পর্যন্ত দেখা পেলাম না। সারা দিনের পথক্লান্তির কারণে আমার শরীর বেশ ক্লান্তই হয়ে পড়েছিল। দু চোখের পাতা জুড়ে বিস্তর ঘুম নেমে এলো। রাতে যত সামান্য দুমুঠো আহার করে বিছানার উপর শরীর টান টান ভাবে মিলে দিতেই নিজের অজান্তেই কখন যেন ঘুমিয়ে পড়লাম আমি। তবে গভীর রাতে আমার ঘুম ভেঙে গেল কোনো এক অজানা কারণে। প্রথমে বুঝতে পারলাম না কিছুতেই যে আসলে কি কারণে আমার ঘুমের এরূপ ব্যাঘাত ঘটল। কনুইতে ভর দিয়ে আচ্ছ অবস্থাতেই বিছানার মধ্যে উঠে বসলাম। পাশের খোলা জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে দেখলাম চাঁদের ফুটফুটে মিষ্টি চাল ধোয়া জলের ন্যায় দুধ সাদা আলোয় ভরে গিয়েছে দিক বিদিক। নৈশ পরিবেশের মধ্যে থেকে জানালা হতে ঘরের ভেতর প্রবেশ করছে ঠান্ডা জলো বাতাস। কিন্তু আমি তখনও বুঝতে পারলাম না আমার ঘুম ভাঙার পেছনে আসলে ঠিক কী কারণ রয়েছে। এইভাবে কিছুটা সময় বসে অপেক্ষা করার পর আমার কানে একটা বিজাতীয় শব্দ এসে ধাক্কা মারল, আর তৎক্ষণাৎ আমি বুঝতে পারলাম যে আসলে এই শব্দের কারণেই আমার ঘুম ভেঙেছে। বহুক্ষণ চুপ থেকে গল্প শোনার পর কিশোরী এবার প্রশ্ন করল, কিসের শব্দ আপনি শুনতে পেয়েছিলেন ঠাকুরমশাই? ঠিক কী কারণে আপনার অমন গভীর রাতে ঘুম ভেঙে গেল? কান্নার শব্দ। হ্যাঁ,
আমি পরিষ্কার স্পষ্টভাবে শুনলাম কেউ একজন খুব চাপা স্বরে কাঁদতে আরম্ভ করেছে। ওহ, তোমাদের কি বলবো, তার কান্নার মধ্যে মিশে ছিল কি সাংঘাতিক যন্ত্রণা আর বেদনা। মুখ ফাটা কষ্টের জেরে মানুষ ঠিক যেভাবে হাহাকার করে কাঁদে, খানিকটা সেরকমই। আমার বুকটা ধরার করে লাফিয়ে উঠল। আমি বুঝতে পারলাম না যে এত রাতে এইভাবে কাঁদছে কে। আমার কান ততক্ষণে খাড়া হয়ে উঠেছে মাত্র কয়েক মুহূর্তের মধ্যেই। বুঝতে পারলাম এই কান্নার শব্দ সত্যবান মশাইয়ের ঘরের অন্তর্মহল থেকে আসছে না, আসছে বাইরের তিমিরাচ্ছন্ন জগৎ থেকে। খোলা জানালা দিয়ে বাইরের দিকে তাকালাম। দৃষ্টিগোচর হলো আবজা আলোর অন্ধকারে নিপুণ শিল্পীর তৈলচিত্রে আঁকা এক দারুণ চিত্রের মতো গোটা পরিবেশ ঝলমল করছে রূপালী চাঁদের মোহময়ী ঝোছনার আলোয়। মৃদু মন্দ বাতাসে গাছের পাতা নড়ছে। আমি আর স্থির হয়ে বিছানার মধ্যে বসে থাকতে পারলাম না কিছুতেই। ততক্ষণে আমার কপালে বিন্দু বিন্দু ঘাম জন্মাতে আরম্ভ করেছে। আমার মনের মধ্যে জেগে উঠেছে শত শত প্রশ্ন। আমার কপালে চিন্তার চওড়া ভাঁজ পড়েছে। আমি সেই ঘর থেকে বেরিয়ে দ্রুত সিঁড়ি বেয়ে উঠে এলাম উপরে। তাদের একেবারে কিনারে এসে দাঁড়িয়ে চারপাশের প্রতি নজর বুলিয়ে নিতেই দেখলাম ঠাকুরমশাই আর মুখের কথা শেষ করতে পারল না। আমরা দেখলাম তার দুই চোখের মধ্যে রীতিমতো আতঙ্ক ফুটে উঠেছে। কিশোরীর দিকে তাকিয়ে দেখলাম তার চোয়াল পুরোপুরি হা হয়ে গিয়েছে। আমি কোনো রকমে থমথমে গলায় কাটা কাটা ভাবে জিজ্ঞেস করলাম, ছাদের উপরে উঠে আপনি কি 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 দেখলেন ঠাকুরমশাই? ছাদের উপরে উঠে একেবারে কিনারে গিয়ে দাঁড়াতেই অন্ধকারে ডুবে থাকা রাস্তার দিকে তাকিয়ে আমি দেখলাম একটা কালো ছায়া মূর্তি অন্ধকারের বুক থেকে বেরিয়ে গ্রামের প্রধান রাস্তা ধরে হাঁটতে আরম্ভ করেছে। সত্যবান মশাইয়ের বাড়ি থেকে মাত্র কিছুটা তফাতে গ্রামের যে প্রধান রাস্তাটি চলে গিয়েছে, এই রাস্তা ধরে এক ছায়া মূর্তি এগিয়ে আসছে ক্রমশ সামনের দিকে। তবে তার চলার গতিবিধি দেখলে যেন মনে হয় সে পায়ে হেঁটে নয়, বুঝি শূন্যের মধ্যে ভেসে রয়েছে বাতাসের সাথে। অন্ধকারে চোখ সয়ে গিয়েছিল আমার, আর তাতেই আমি পরিষ্কার দেখলাম সেই ছায়া মূর্তি আসলে এক নারী তথা বৃদ্ধার। তার মাথার সাদা সনের মতো পাকা চুল অবিনষ্ট ভাবে নেমে এসেছে নিচের দিকে, আর কিছু কিছু এলোমেলো ভাবে উঠছে বাতাসের সাথে। বৃদ্ধার মুখমণ্ডল সহ শরীরের সর্বাঙ্গে অসংখ্য ভাঁজ পড়েছে, দেহের চামড়াও কুঁচকে গিয়েছে। তবে সবচেয়ে আকর্ষণীয় হলো যে জিনিসটি, সেটি ওই বৃদ্ধা ছায়া মূর্তির দুই চোখ। কোনো জীবিত মানুষের চোখের চাহনি একেবারেই ওরকম হতে পারে না। বৃদ্ধার দুই চোখের অক্ষি কোটরের মধ্যে যেন জ্বলছে গনগনে আগুনের আঁচ। চোখের ভিতর থেকে বেরিয়ে আসছে রক্তিম বর্ণের উজ্জ্বল আলোর তেজরশ্মি। আমি বুঝতে পারলাম এই বৃদ্ধা আসলে এক অতৃপ্ত আত্মা, এবং আমি যদি খুব ভুল না করি তাহলে এই হলো সেই সুরমালাদির আত্মা, যার কথাই সত্যবান মশাই আমায় বলেছিলেন। কিশোরী ফের জিজ্ঞেস করল, আচ্ছা ঠাকুরমশাই, আপনি এত নিশ্চিত হলেন কিভাবে যে ওই ছায়ামূর্তি আদতে এক আত্মা ছিল? সে কোনো মানুষও তো হতে পারত। কিশোরীর এমন ধারা নাবালকের মতো প্রশ্নে ঠাকুরমশাই কিছুটা তাচ্ছিল্যের হাসি হেসে বললেন, আহা কিশোরী, এই প্রশ্ন তুমি একেবারে মূর্খের মতন করলে। বলি আমি কি নতুন নাকি? দীর্ঘদিন ধরে আমার বহু পূর্ব অভিজ্ঞতা রয়েছে, তাই আমি চোখ বন্ধ করে বলে দিতে পারি যে কোনটা মানুষ আর কোনটা বিদেহী আত্মা। কোনো স্থান যদি অশুভ হয় কিংবা যেখানে কোনো আত্মার আগমন ঘটে, আমি সেখানকার মাটিতে প্রথম পদার্পণ করার সাথে সাথেই বুঝতে পেরে যাই। বাতাসের মধ্যে এক বিশেষ গন্ধ আমার নাকে এসে ঠেকে, আর কত রকমের লক্ষণ পাই
যাই হোক, সে বাদ দাও ওসব কথা। আমি অপলক ভাবেই তাকিয়ে রইলাম সুরমালাদির আত্মার দিকে। দেখলাম সে একইভাবে হাউমাউ করে কাঁদছে। আমি আর চুপ করে স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারলাম না কিছুতেই। সে বিদেহী আত্মার উদ্দেশ্যে উচ্চ কণ্ঠেই বললাম, আমি জানি তুমি সুরমালাদির আত্মা। আমি তারানাথ চক্রবর্তী। সাধারণ মানুষ আমায় তারানাথ তান্ত্রিক বলেই ডাকে। তোমার সাথে আমার অত্যন্তই গুরুত্বপূর্ণ কিছু কথা রয়েছে। তুমি ওখানে দাঁড়াও, আমি নিচে নেমে তোমার কাছেই যাচ্ছি। উচ্চ কণ্ঠে বলা আমার কথাগুলো শুনে সেই অশরীরী ছায়ামূর্তি ওই স্থানেই থমকে দাঁড়ালো। একটা ঠান্ডা শীতল বাতাস দুরন্ত বালকের মতন দৌড়ে এসে ঝাঁপিয়ে পড়ল সোজা আমার ওপর। মাঝ আকাশে বিরাজমান চাঁদের সামনে কিছু কালচে ধূসর মেঘ জমেছিল এতক্ষণ, কিন্তু সহসা সেই মেঘ সরে যাওয়ার কারণে আরো বেশি করে চাঁদনি আলো নেমে এলো ধরাতলের বুকে। আমি আর এক মুহূর্ত সময় সেখানে দাঁড়িয়ে না থেকে অত্যন্ত দ্রুততার সাথে এক প্রকার প্রায় ঊর্ধ্বশ্বাস এই সিঁড়ি ভেঙে নেমে এলাম নিচে। সত্যবান মশাইয়ের গৃহের সদরের দরজা খুলে বাইরে বেরিয়ে এসে সেই ছায়ামূর্তির একেবারে মুখোমুখি দাঁড়ালাম। ততক্ষণে আরো ভালোভাবে আমি দেখতে পেয়েছি তাকে। সেই ছায়ামূর্তি তার আগুনের ভাটার মতন গনগনে চোখে তাকিয়ে রয়েছে আমারই দিকে। মানুষের বুকে দীর্ঘদিন যাবৎ সর্দি বসে গেলে যেরকম ঘর ঘরে আওয়াজ বের হয় গলা থেকে, ঠিক এইরকমই ঘর ঘরে কর্কশ কণ্ঠে ওই বিদেহী বৃদ্ধা আত্মা কিছুটা কেসে বলে উঠল, কে তুমি? আমার নাম জানলে কি করে? এই গায়ের চৌধুরী পাড়ায় আগে তোমাকে দেখেছি বলে তো মনে হচ্ছে না। আমার নাম তারানাথ চক্রবর্তী। আমি টুকিটাকি কিছু তন্ত্রমন্ত্র জানি, যা দিয়ে সবসময় চেষ্টা করি বিভিন্ন আধি ভৌতিক সমস্যার সমাধান করে সাধারণ মানুষের রক্ষা করতে। এই পাড়ার মানুষেরা আমার কাছে গিয়ে আমাকে এখানে ডেকে নিয়ে এসেছে। তোমার সম্বন্ধে সমস্ত কিছুই তারা আমায় বলেছে। আমি তোমাকে দেখেই বুঝতে পেরেছি যে তুমি সুরমালাদি। ও, তার মানে এই পাড়ার মানুষেরা আমাকে এই অবস্থায় দেখে ভয় পাচ্ছে। তারা ভাবছে আমি যদি তাদের কোনো ক্ষতি করে দিই, তাই তোমাকে এখানে ডেকে এনেছে আমাকে তাড়ানোর জন্য, তাই তো? নানা বিষয়টা আসলে সেরকম। চুপ করো, তোমাকে আর ওদের হয়ে বিন্দু মাত্র সাবাই গাইতে হবে না। আমি সবটা বুঝেছি। আসলে মানুষ বড় বেঈমান, তারা ভালোবাসার মূল্য দিতে জানে না। আমি আমার সারা জীবন কাটিয়ে দিয়েছি কোটা চৌধুরী পাড়ার মানুষের সেবা করার কাজে। মাসের শেষে তারা আমায় তাদের মতন করে বেতন দিত, এ কথা ঠিকই, কিন্তু আমি যেভাবে সব সময় বিপদে আপদে তাদের পাশে দাঁড়িয়েছি, দিবানিশি নির্বিশেষে বিভিন্ন ভাবে পরিষেবা দিয়েছি, তা কেউ করতে পারবে না। এই চৌধুরী পাড়ার কত ছেলেকে, কত বাচ্চাকে আমি যে কোলে পেটে করে মানুষ করেছি, আর ওই মানুষগুলোই কিনা আমায় ভুল বুঝলে আমাকে মিথ্যা অপবাদ দিয়ে চিরকালের মতো গ্রাম ছেড়ে চলে যাবার নির্দেশ দিলে। আচ্ছা তুমি বলো তারানাথ, এই অপবাদ কি মেনে নেওয়া যায়? কোনো নির্দোষ মানুষের যদি শান্তি হয়, কোনো নিরপরাধ মানুষকে যদি সামান্যতম অপরাধ না করার পরেও অসীম অপমান সহ্য করতে হয়, তাহলে তার আত্মসম্মানের
কি দশা হতে পারে সে কথা আমি বুঝতে পারছি, বিলক্ষণ বুঝতে পারছি। এই পাড়ার মানুষদের আমার প্রতি এত অপমান, লাঞ্ছনা, বঞ্চনা আমি আর সহ্য করতে পারছিলাম না। তাই তো আমি এক প্রকার অপমানের দহন জ্বালায় দগ্ধ হয়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে মারা গেলাম। ভেবেছিলাম এই জীবন থেকে মুক্তি পাবো, কিন্তু তখন বুঝতে পারিনি যে আত্মহত্যা মহাপাপ, এতে মুক্তি পাওয়া যায় না। বরং এক বিদেহী অভিশপ্ত অবস্থায় জীবন পুনরায় জড়িয়ে পড়ে এই জগৎ সংসারের সাথে। তাই তো আমার আত্মা মুক্তি পায়নি। এমন অশরীরী হয়ে আমি ফিরে এসেছি চৌধুরী পাড়ায়। আসলে আমি আমার সারা জীবনটা অতিবাহিত করেছি এখানকার মানুষদের কাছে। ওরা আমায় ভালো না বাসলেও আমি এই পাড়ার মানুষদের খুব ভালোবাসি, মন থেকে ভালোবাসি। মৃত্যুর পরও আমার আত্মা বারবার ফিরে এসেছে এই একই স্থানে। আমার অন্তরে যে নিদারুণ কষ্ট, অপমানের তীব্র দহন জ্বালা রয়েছে, তার নাম এটা অব্দি আমি কিছুতেই মুক্তি পাবো না। তার মানে সুরমালাদি, তুমি সেই রাতেই চৌধুরী পাড়ার ওই 3 বালক বালিকাগুলিকে জঙ্গলের মধ্যে থাকা শয়তান সাধকের হাতে তুলে দাওনি? একেবারেই না। এরূপ অন্যায় করার কথা আমি স্বপ্নেও ভাবতে পারি না। আমিও তো একজন মা, আমি এইভাবে এরকম গুরুতর অপরাধ কি করতে পারি? এই রকম অপরাধ করার কথা আমার মাথাতে এলে আমি নিজেকেই শেষ করে দিতাম। কিন্তু তবু কোনো মায়ের কোল খালি করে দেওয়ার কথা ভাবতেও পারতাম না। নিজের কোনো স্বার্থ চরিতার্থ করার জন্যে সারা জীবন আমি সৎ পথে মাথা উঁচু করে বেঁচেছি, কোনোদিন কোনো অন্যায় করিনি। আবার কোনো অন্যায়ের সাথে বিন্দুমাত্র আপোষও করিনি। সব সময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছি। আর সেই আমি কিনা ছি। মুখের কথা আর কিছুতেই শেষ করতে পারলাম না। সুরমালাদির বিদেহী আত্মা তার কণ্ঠস্বর বুঝিয়ে রুদ্ধ হলো। আমি বুঝলাম তার 2 চোখ যেন চিকচিক করছে জলে। বুঝতে পারলাম সত্যি সত্যবান মশাই সহ সমগ্র চৌধুরী পাড়ার মানুষেরা সম্পূর্ণ ভুল বুঝেছে সুরমালাদিকে। সুরমালাদির আত্মার উদ্দেশ্যে আমি জিজ্ঞাসা করলাম, কিন্তু সুরমালাদি, সেদিন গভীর রাতে তুমি ঘন জঙ্গলের মধ্যে পরিত্যক্ত ওই মন্দিরের ভিতরে হাজির হয়েছিলেই বা কেন? এই পাড়ার মানুষেরা তোমাকে শেষ মুহূর্তে যখন দেখেছিল তখন তোমাকে নাকি ওখানেই পাওয়া যায়। তোমাকে গোপনে অনুসরণ করে তোমার পিছু পিছু তারা সেখানে গিয়েও হাজির হয়। আমি জানতে পেরেছিলাম যে জঙ্গলের মধ্যে এক সাধকের আগমন ঘটেছে। চুপিসারে সকলের অলক্ষ্যে বেশ কয়েকদিন আগে আমি জঙ্গলের ভেতর সম্পূর্ণ একা প্রবেশ করি, তার ডেরাখান দেখে আসি। আর এটাও দেখি যে সত্যি সে সকল বালক বালিকা নিরুদ্দেশ হয়ে গেছে, তারা ওখানে বন্দী রয়েছে। আর এই অপকার্যটি করেছে এক শয়তান সাধক, নরবলি দিয়ে সাধনায় সিদ্ধি লাভের উদ্দেশ্যে। চুপি জঙ্গলের বন্য পরিবেশের মধ্যে দীর্ঘক্ষণ গা ঢাকা দিয়ে ওই সাধকের সমস্ত কথাবার্তা আমি শুনে ফেলি এবং বুঝতে পারি আমার হাতে বেশি সময় নেই। খুব শীঘ্রই একটি করে বাচ্চাদের হত্যা করতে চলেছে এবং এর পরের দিন আমি একাই জঙ্গলের মধ্যে প্রবেশ করেছিলাম বাচ্চাগুলোকে উদ্ধার করার জন্য। এই সমস্ত কথা আমি কোনোদিন চৌধুরী পাড়ার কাউকে বলিনি, কারণ আমার মনে হয়েছিল এই খবর যদি 5 কান হয়ে যায়, ওই শয়তান দুষ্ট সাধক সতর্ক হয়ে
হয়ে যাবে, 3টি বালক বালিকাদের নিয়ে অন্য কোথাও চলে যাবে কিংবা গা ঢাকা দেবে আরো ঘন বনের মধ্যে, তখন তাকে খুঁজে পাওয়া হয়ে যাবে অসাধ্য ব্যাপার। কিন্তু এই জন্যই আমি প্রবেশ করলাম একা জঙ্গলের ভেতরে। ঈশ্বরের কাছে প্রার্থনা জানালাম কোনো না কোনো সময় একটি বারের জন্য আমাকে অন্তত যেন তিনি সুযোগ দেন, আমি ওই বাচ্চাগুলোকে উদ্ধার করতে পারি। কিন্তু আমি গুনাহ করেও বুঝতে পারিনি বিগত 2-3 দিন ধরে জঙ্গলে প্রবেশ করার কারণে চৌধুরী পাড়ার মানুষরা আমাকেই সন্দেহ করছে। তাই সেদিন গভীর রাতে তারা আমার পিছু পিছু আমাকে অনুসরণ করে ওই স্থানে গিয়ে হাজির হয়। এরপরে যা ঘটার তাই ঘটে। সমস্ত মানুষ উপস্থিত হয়ে সবটা নিজের চোখে দেখলো আর ভুল বুঝলো। তারা আমার কোনো কথাই শুনতে চাইলো না, আমার অবিশ্বাস করলো। আমি কত করে হাত জোর করে মিনতি করলাম, মাথা ঠুকে কাঁদলাম তাদের কাছে, কিন্তু তারা ভাবলো যে আমি সেই বিশ্বাসঘাতিনী। অপরদিকে যে সমস্ত বালক বালিকাগুলোকে সাধক ধরে নিয়ে গিয়েছিল তাদের ঘুম পাড়িয়ে রেখেছিল, তাই তাদের কিছুই মনে পড়ছিল না। তাই তারাও বলতে পারলো না যে আমি প্রকৃত দোষী নই। প্রকৃত দোষী ওই সাধক। চৌধুরী পাড়ার অত মানুষকে একসাথে দেখে সেই সাধক শয়তান পালিয়ে গেছিল। সে রাতে তাকে আর খুঁজে পাওয়া গেল না। সকলে আমার উপর ক্ষিপ্ত হলো। আমি বিধবা, গরিব, ব্রাহ্মণ, রমণী, তার উপর বৃদ্ধা, তার উপর দারিদ্র রয়েছে মাথার উপর। অর্থের অভাবে কিংবা অন্য কোনো কারণে আমি সাধকের সাথে হাত মিলিয়েছি ভেবে তারা আমায় গ্রাম থেকে তাড়িয়ে দিলে, অপমান করে। আর এই অপমানের ভার আমি সহ্য করতে পারলাম না, আমি সহ্য করতে পারলাম না। গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলাম। মৃত্যুর পর আবার বিদেহী অবস্থায় ঘুরে বেড়ালাম জঙ্গলের মধ্যে। দেখলাম সাধক এক জায়গায় গা ঢাকা দিয়ে গর্তে লুকিয়ে থাকা ইঁদুরের মতো বসেছিল। সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ তার সামনে হাজির হলাম। সে আমাকে দেখে ভূত দেখার মতো চমকে হৃদযন্ত্র বিকল হয়ে মারা গেল। আমার মৃত্যুর খবরটা কোনোভাবে তার কানে গিয়েছিল, সুতরাং তাকে ধরে এনে সবার সামনে যে দোষ স্বীকার করাবো সেই পথ আর খোলা রইল না। তাই প্রতি রাতে এই পাড়ায় এসে আমি কাঁদি। আমার কান্না দিয়ে প্রত্যেককে বোঝানোর চেষ্টা করি আমি নিরপরাধী ছিলাম। সেই ব্যাপারটা যেন এরা বোঝে। তুমি কিছু একটা করো তারানাথ, কিছু করো, তোমাকে কিছু একটা করতেই হবে। এই পাড়ার মানুষরা যতদিন না আমাকে ভুল বোঝা থেকে বিরত হচ্ছে আমি কিছুতেই মুক্তি পাবো না। আচ্ছা সুরমালাদি, আমি যদি সকলের কাছে তোমার এই কথাগুলো পৌঁছে দিই, এই পাড়ার মানুষেরা যদি তাদের নিজেদের অপরাধ বুঝতে পারে, নিজেদের ভুল বুঝতে পারে, তোমার কাছে ক্ষমা চায়, তাহলে তুমি শান্তি পাবে তো? তখন তোমার আত্মা মুক্তি পাবে তো? হ্যাঁ তারানাথ, আমি তখন অবশ্যই মুক্তি পাবো। আমার মনের মধ্যে যে অপমানের তীব্র জ্বালা জ্বলছে সেই জ্বালা তখন মিটবে, সেই জ্বালা তখন মিটবে। আচ্ছা বেশ, ঠিক আছে, আমি তাহলে তোমায় কথা দিচ্ছি এই পাড়ার প্রতিটা মানুষ তোমার কাছে ক্ষমা চাইবে। আমার কথা শুনে সুরমালাদির মুখে চওড়া হাসির রেখা ফুটে উঠল। এরপর সেই ছায়া মূর্তি তথা সুরমালাদির আত্মা মিলিয়ে গেল রাতের অন্ধকারের সাথে। পরের দিন সকাল হলে আমি সত্যবান মশাইয়ের উদ্দেশ্যে বললাম, সমস্ত চৌধুরী পাড়ার মানুষদের একত্রিত করতে তাদের উদ্দেশ্যে আমার কিছু কথা বলার রয়েছে। আমার কথা শুনে সত্যবান মশাই ভারী কৌতূহলের সাথে জানতে চাইলেন এর পেছনে ঠিক কি কারণ আছে, কিন্তু আমি তাকে তখন কিছুই বললাম না। অগত্যা তিনি আমার নির্দেশ মতো সমস্ত চৌধুরী পাড়ার মানুষদের একত্রিত করলেন। সুরমালাদির সমস্ত কথা আমি খোলসা করে তাদের বললাম। তাদের জানালাম তারা অপরাধী ভেবে নিরপরাধী এক নির্দোষ বৃদ্ধা মহিলাকে চরম শাস্তি দিয়েছে। ওই যে কথায় বলে না, হাতের ঢিল আর মুখের কথা একবার বেরিয়ে গেলে
আর তা কখনোই ফেরানো যায় না। এই ক্ষেত্রেও ঠিক তাই হয়েছিল। চৌধুরী পাড়ার প্রতিটা মানুষের করা অপমানে দগ্ধ হয়ে মৃত্যুর পথ বেছে নিতেই বাধ্য হয় সুরমালাদি। যে নারী তার সারা জীবন একটি পাড়ার মানুষদের সেবার উদ্দেশ্যেই দান করে দিয়েছিল, অথচ শেষ সময় সে পাড়ার মানুষগুলোই তাকে ভুল বুঝে গ্রাম থেকে তাড়িয়ে দিল কুকুরের মতো দূর দূর করে। প্রবল ধিক্কারের সাথে সমস্ত কথাগুলো আমি বললাম, এবং এটাও বললাম যে সত্যবান মশাইয়ের মুখ থেকে সমস্ত ঘটনা শোনার পরেই আমার মনে হয়েছিল সবটা আসলে সঠিক নয়। এই কারণে আমি এই স্থানে এসেছিলাম। চৌধুরী পাড়ার প্রতিটা মানুষ তাদের নিজেদের ভুল বুঝতে পারল এবং সুরমালাদির আত্মার উদ্দেশ্যে ক্ষমা চাইল। এই রাত থেকে আর কখনো কোনো ছায়ামূর্তিকে অসহায়ভাবে গ্রামের পথ ধরে ঘোরাফেরা করতে দেখা যায়নি, কিংবা যন্ত্রণাদায়ক কান্নাও কাঁদতে শোনা যায়নি। অর্থাৎ সুরমালাদির আত্মা চিরতরের জন্যই মুক্তি পেয়েছিল। পরের দিন আমি আমার নিজের গ্রামে ফিরে এসেছিলাম। তোমরা তো জানোই, প্রয়োজন মিটে গেলে সেই স্থানে আর আমার মন বসে না একেবারেই। বাহ ঠাকুরমশাই, আপনার বলা আজকের এই কাহিনী সত্যিই দুর্দান্ত ছিল। তবে সুরমালাদির কথা ভেবে সত্যিই মনটা একটু খারাপ হয়ে গেল। ঠাকুরমশাই, আজকের মতন গল্প যখন এখানেই শেষ, এবার তাহলে আমরা উঠি। এই সময় বৃষ্টির মাত্রা একটু কমেছে। কি হে ভায়া কিশোরী, চলো এবার বাড়ির পথে হাঁটা দিই। হ্যাঁ ভাই চলো। ঠাকুরমশাই, আজকের মতো এলাম তাহলে। আচ্ছা বেশ বেশ, এসো। এই সাবধানে যেও কিন্তু। আবার অন্য কোনো দিন একদিন আসবে না হয়। হ্যাঁ অবশ্যই আসবো। শুনছিলেন তারানাথ তান্ত্রিকের গল্প চৌধুরী পাড়ার বিপদ। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানান। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, এবং এই রকম আরও গল্প শুনতে সাবস্ক্রাইব করতে পারেন অন্ধকারের আওয়াজ। দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলকে অসংখ্য ধন্যবাদ।